দেশের মানুষের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনে একথা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে মর্যাদা নিয়ে যেন চলতে পারে, সেটি লক্ষ্য। বর্তমানে গ্রামের অর্থনীতি শক্তিশালী করা হচ্ছে, সেখানকার মানুষ যেন সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। তবে বিশ্বজুড়ে করোনা এবং স্যাংশন পাল্টা স্যাংশনের কারণে সবকিছুর দাম বেড়ে গেছে, মূল্যস্ফীতি হয়েছে। এতে হতাশ হওয়ার কিছু নেই। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতা ও ভোগ দখল নিয়ে ব্যস্ত ছিল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে ঋণ খেলাপি সংস্কৃতি তৈরি করেছিল মিলিটারি ডিক্টেটররা। দুর্নীতি ছিল স্বৈরশাসকদের নীতি। পরিকল্পনা যদি না থাকে দেশকে নিয়ে, যে দেশকে আমি কোথায় নিয়ে যাব, একটা দিক নির্দেশনা যদি না থাকে, তো সে দেশ এগোতে পারে না। ক্ষমতা অবৈধভাবে দখল করা যারা, তারা ক্ষমতাকে কুক্ষিগত করার কথাই চিন্তা করেছে। সমুদ্র সীমা আমাদের বিরাট যে অধিকার, এ ব্যাপারে তো জিয়া, এরশাদ, খালেদা জিয়া কোনো সরকার কোনোদিন উচ্চবাচ্যই করেনি। আওয়ামী লীগ আসার পর থেকে আমরা কাজ করেছি, দ্বিতীয়বার আসার পরে আমরা তা বাস্তবায়ন করেছি। জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ, এটা ধরে রেখে এগিয়ে যেতে হবে বলে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বাবা মা সবাইকে হারিয়ে এই দেশের মানুষের মাঝেই তিনি নিজের পরিবার খুঁজে নিয়েছেন। তাই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে তিনি দেশে ফিরেছিলেন। পরে মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাওয়ারও দৃঢ় প্রত্যয়ের কথা জানান প্রধানমন্ত্রী। সবথেকে জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। আর সেই ইতিহাস বিকৃতি থেকে শুরু করে জয় বাংলা বিসর্জন দেওয়া হয়েছিল, 7ই মার্চের ভাষণ, সেটাও নিষিদ্ধ ছিল। আজকে জয় বাংলা ফিরে এসেছে। 7ই মার্চের ভাষণ এখন শুধু বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেয়েছে। বাংলাদেশের মানুষের যে রক্ত দিয়ে যে অধিকারগুলি আদায় করেছিল, সেই অধিকারগুলি আজকে আমরা সমুন্নত করতে পেরেছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে না ফিরলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরে পাওয়া যেত না বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশের আয়োজনে আলোচনা সভায় সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ছিনতাই হয়ে যাওয়া বাংলাদেশ ফিরে পাওয়া গেছে। তিনি আরও বলেন, দেশে উন্নয়ন হলেও বৈষম্য কমেনি। আমলাতান্ত্রিক বাজেটে বৈষম্য কমানোর কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন। অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের সময়ে দেশের নানা উন্নয়ন তুলে ধরেন। স্বদেশ তো ছিনতাই হয়ে গিয়েছিল অবৈধ দুটো দলের হাতে, যারা মুক্তিযুদ্ধে চেতনার সঙ্গে কোনো সময় সম্পৃক্ত ছিল না। শেখ হাসিনা না ফিরলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরে পেতাম না। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সারা দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হয়েছে। বাদ জুমা, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এদিকে সকাল 9টায় খ্রিস্টান সম্প্রদায় মিরপুর ব্যাপটিস্ট চার্চে করে বিশেষ প্রার্থনা। পরে সকাল 10টায় রাজধানীর মেরুলপাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া বেলা 11:30টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হয়েছে বিশেষ প্রার্থনা। কুমিল্লার 14 গ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 10 জন। নিহত 4 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন টেকনাফের মোহাম্মদ হোসেন, চট্টগ্রামের বদরুল হাসান রিয়াদ, নোয়াখালীর পলাশ ও লক্ষ্মীপুরের মানসুর। চালকের অসতর্কতায় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ। ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের স্লিপার কোচটি।
শুক্রবার সকাল 6:45টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বসন্তপুর এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। এতে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। ঘটে হতাহতের ঘটনা। এই গাড়িরে কেউ কোনো ধাক্কাও দেয় নাই, কিছু দেয় নাই। আমরা তো ভিতরে আসছিলাম, কিছু জানি না। এই গাড়ি ফরি গেছে, ফরি যাওয়ার পরে কিছু মানুষ 2-4-5 জন একদম গাড়ির নিচে নিচে মরে গেছে। আমার বাইকটা মারা গেছে। তা আমি কিভাবে বের হয়েছি এখান থেকে গাড়ি থেকে সেটা আমি নিজেও জানি না। ওখানে ঘুমেছিলাম, টোটো কিছু দেখি নাই। পরে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ফায়ার সার্ভিস। আহতদের 14গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য 4 জনকে পাঠানো হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। চেষ্টা করছি যতগুলো আহত রোগী আছে সার্বজনীনভাবে আমরা সকল ডাক্তাররা মিলি, আমরা ডাক্তার বা আমরা যারা এখানে কর্মকর্তা কর্মচারী আছে সবাই মিলে আমরা তাদেরকে যত দ্রুত সম্ভব আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে যতটুকু পেরেছি আমরা সম্পূর্ণভাবে সেভ করছি, বাকিদেরকে আমরা কুমিল্লা রেফার করছি। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন। হাইওয়ে পুলিশ জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা। তেমন কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো ব্যারিয়ারও নাই। কয়েকটা বাঁশের ঝাড় আছে আর সম্পূর্ণ ফাঁকা রাস্তা। তো এই সমস্ত জায়গায় যদি অ্যাক্সিডেন্ট ঘটে থাকে তখন আমার কাছে মনে হয় যে ড্রাইভারের অসতর্কতার কারণেই প্রথম পর্যায়ে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। চালক বিশ্রামহীনভাবে দীর্ঘপথ বাস চালিয়েছেন কিনা তা খতিয়ে দেখতে তদন্ত করছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্ঘটনা নিয়ে আরো জানাতে কুমিল্লা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, নিহতদের মধ্যে 4 জনের পরিচয় জানা গেছে এখন পর্যন্ত। আহতদের কি অবস্থা, আর বাসটি যে নিয়ন্ত্রণ হারিয়েছে এই নিয়ন্ত্রণ হারানোর কারণ কি জানা গেছে? আমরা আসলে কুমিল্লার যে পুলিশ সুপার হাইওয়ে রিজিয়নের খায়রুল ইসলাম তার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে চালক বিশ্রামহীনভাবে কিন্তু এই বাসটি চালনা করছিলেন, যে কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। কারণ যে জায়গায় দুর্ঘটনা ঘটেছে সেখানে কোনো যানজট কিংবা গাড়ির যে অতিরিক্ত পরিমাণে গাড়ির চলাচল কিংবা কোনো প্রতিবন্ধকতা সেসব কিছুই কিন্তু তারা পায়নি। তো যেটি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এই চালকের বিশ্রামহীনতার কারণেই, অসতর্কতার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশে পড়ে যায়, আর সে কারণেই এই 5 জন যাত্রী আসলে এই বাসের মধ্যে নিহত হয়। আর আমরা জেনেছি যে সর্বমোট 10 জন আহত হয়েছিলেন, তার মধ্যে 4 জনকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে 14গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসলে ছেড়ে দেওয়া হয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে আমরা বাসটির যে পুরো চিত্রটি দেখেছি সেটি দেখে যেটি মনে হয়েছে বাসের যে বাম পাশ সেটি আসলে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। এই পাশে যেই সব যাত্রীরা ছিলেন তারাই মূলত নিহত হয়েছেন, কিন্তু ডান পাশে যারা ছিলেন তারা কেউই খুব বেশি একটি আহত হননি কিংবা সেখানে কিন্তু নিহতও নেই। আর এ পর্যন্ত 4 জনের পরিচয় শনাক্ত করা গিয়েছে। আমরা আসলে জেনেছি যে আরো একজনের যে পরিচয় তার ফিঙ্গারপ্রিন্ট সিআইডি শনাক্ত করছে, তারপরেই আসলে তার পরিচয় পাওয়া যাবে এবং 5 জনের মরদেহ পরিচয় শনাক্ত হলে তারপর তাদের মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। আর এখনো পর্যন্ত আসলে বাসের মালিক কিংবা বাসের মালিক পক্ষের কেউ আসলে এখনো পুলিশের সাথে যোগাযোগ করেনি। আর বাসের চালককে খোঁজার চেষ্টা করছে পুলিশ। আর পুলিশ যেটি বলছে যে হাইওয়ের যে সিসি ক্যামেরার ফুটেজ আছে সেটিও তারা পর্যবেক্ষণ করে দেখছে এবং বাসের যে লাইসেন্স যার নামে রয়েছে তার কাছ থেকে আসলে তথ্য সংগ্রহ করে বাসের চালক কে ছিল তাকে আসলে খোঁজার চেষ্টা চলছে এবং পরবর্তীতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আসলে জানা যাবে এই দুর্ঘটনার মূল কারণ কি। আর এই মর্মান্তিক দুর্ঘটনা আমরা এ পর্যন্ত দেখেছি যে 5 জন নিহত হয়েছে, তাদের মধ্যে পলাশ নামের একজন, তিনি কিন্তু মাত্র 1 মাস আগেই বিয়ে করেছিলেন। অন্যদিকে রিয়াদ নামের একজন, তিনি তার এক বন্ধুর বিয়েতে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন। অপরদিকে আমরা দেখেছি যে ফিরোজ নামে একজন, তিনি আসলে তার ভাইকে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে ছাড়তে গিয়েছিলেন এবং ফেরার পথেই তার ছোট ভাই আসলে এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য কিন্তু হাইওয়ে পুলিশ বলছে যে এই দুর্ঘটনার পেছনের যে কারণ সেটি তারা উদ্ঘাটন করবে এবং যথাযথ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জানানো হবে। এই ছিল আসলে কুমিল্লা থেকে দুর্ঘটনার সর্বশেষ খবর। কুমিল্লার 14 গ্রামের বাস দুর্ঘটনা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। রাজধানীর বাসাবোর মায়াকানন এলাকায় নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে নিচে পড়ে মারা গেছেন 2 শ্রমিক। একজনের অবস্থা গুরুতর। নিহত 2 জনের নাম আলতাফুল ও অন্তর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকাল 10টার দিকে 10 তলার মাচায় কাজ করছিলেন 3 শ্রমিক। হঠাৎ মাচা ভেঙে পড়ে যান তারা। তাদের উদ্ধার করে মুগদা মেডিকেলে পাঠানো হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমরা ভিতরে কাজ করতে আছি, কাজ করার পথে আমরা উপর থেকে পড়লো শব্দ পাইয়া বাইরে বাড়িছি। এই বিল্ডিং এর যে দায়িত্ব ছিল ওনার ছিল সেদিকে কোনায়, ওনার ডাকটা করলাম দেখেন ভিতরে কি করছে। এই ভবনটা এর আগে আপনার রাজুক একবার এসে ভেঙে দিয়ে গেছে, যাওয়ার পরে ওনারা রাজুককে তোয়াক্কা না করে কিভাবে ম্যানেজ করছে সেটা আমি জানি না, কিংবা মালিকের পিছনে অন্য। স্বস্তি মিলছে না রাজধানীর নিত্যপণ্যের বাজারে। মাত্র 7 দিনেই কাঁচামরিচ দাম বেড়েছে 100 টাকা। আলু, পেঁয়াজ, সবজির দামও চড়া। তাপপ্রবাহের অজুহাতে বেড়েছে মুরগি ও ডিমের দামও। মাংসের দামও বাড়তেই মূল্য বৃদ্ধিতে রয়েছে ব্যবসায়ীদের নানান অজুহাত। অন্যদিকে লাগামহীন বাজারে নেই সরকারি কোনো সংস্থার তদারকি। ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতার আনাগোনা বেশি হলেও দামে স্বস্তি মিলছে না। প্রায় সব নিত্যপণ্য কিনতে গুনতে হচ্ছে বাড়তি দাম। দাম বৃদ্ধির তালিকায় বড় লাভ কাঁচামরিচের। গত সপ্তাহে প্রতি কেজি 60 থেকে 70 টাকায় কেনা গেলেও এখন তা 160 থেকে 180 টাকা। বিক্রেতাদের অজুহাত বৃষ্টির কারণে ফসলে ক্ষতি হওয়ায় দাম বেড়েছে, যদিও তা মানতে নারাজ ক্রেতা। আলু পেঁয়াজের দামেও কমতি নেই। 60 টাকায় আলু আর 80 টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। অন্যান্য সবজি গড়ে 50 টাকায় মিলছে। যে চাকরি করি না কেন, আমরা যে টাকা বেতন পাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চলতে খুবই কষ্ট হয়। আমদানি যেরকম দাম এরকম, আমদানি কমে গেলে দাম বাইরে যায় ভাই। ডিম কিনতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে বাজারে। গত সপ্তাহে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম 140 টাকায় বিক্রি হলেও এখন তা কিনতে হচ্ছে 150 টাকায়। দামের পরিবর্তন না হলেও প্রতি কেজি ব্রয়লার মুরগি কিনতে হচ্ছে 220 টাকায়। সোনালী মুরগির কেজি 380 থেকে 400 টাকা। মানুষের নাগালে 1 ডজন ডিম রাখতেছে 150 টাকা, যেটা আমরা না, এটা লাগবে না, দাম বেড়ে গেছে। এখন এই যে কি করার, ওইটা নিতেছি না, এখন দেশি ডিমটা নিয়ে নিতেছি। জনগণ তো কষ্ট কিনতে, ডিমের দাম তো বেশি, মাঝে মাঝে দাম বাড়ে আবার কমে, এখন তো বাড়তে আবার, এখন তো জনগণের কষ্ট, গরিবের কষ্ট। বাজারে মাংস কিনতেও বাড়তি দাম গুনতে বাধ্য হচ্ছেন ভোক্তারা। গরুর মাংসের কেজি একদম 780 টাকা আর খাসির মাংসের দাম 1100 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশজুড়ে টানা 3 সপ্তাহে অস্থির নিত্যপণ্যের বাজার। মুরগি, ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ ও আলুতে কিছুতেই মিলছে না স্বস্তি। বিক্রেতারা জানান সরবরাহ সংকটে বাড়ছে এসব পণ্যের দাম। তবে ক্রেতাদের দাবি সিন্ডিকেট চক্রের কারসাজিতে নাগালের বাইরে পণ্যের দাম। দ্রুত বাজার তদারকি ও নিয়ন্ত্রণের দাবি তাদের। চলতি সপ্তাহে চট্টগ্রামে সবজির বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম। এই সপ্তাহে 140 টাকা ডজন ডিম বিক্রি হচ্ছে। এছাড়া কেজিতে ব্রয়লার 230 থেকে 40, সোনালী 370 ও দেশি মুরগি 650 টাকায় বিক্রি হয়েছে। গত সপ্তাহ এই সপ্তাহ চেমে আছে, মানে বাজার আপ ডাউন হয়নি, 2-4 টাকা এদিকে এদিকে। বরিশালে কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজিতে। এছাড়া গেল সপ্তাহের চেয়ে হালিতে 5 টাকা বেড়ে 165 টাকা ডজন বিক্রি হচ্ছে ডিম। এই সপ্তাহেও বাড়তি দামে কেজিতে পেঁয়াজ 70 ও আলু 50 টাকায় মিলছে। কালকে মরিচ বেশি 180, আজকে মরিচ 200, 180 টাকা পাইকারি। আড়তদারি আছে, লেবারি আছে, প্রতি মালেই 5 টাকা 10 টাকা কেজিতে বেশি। সরকার ছাড়া কিছু কোনো ব্যবস্থা নাই। সরকার যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে তো কোনো সমাধান হইতে পারে। রাজশাহীতেও এই সপ্তাহে পেঁয়াজ কেজিতে 5 টাকা বেড়ে 65 টাকা ও আলু 5 টাকা বেড়ে 55 টাকা হয়েছে। একই পরিস্থিতি বগুড়াতেও। প্রতিদিনই মনে হচ্ছে তুলনামূলক দাম বাড়তির দিকেই, যে মানে নিত্য প্রয়োজনীয় সকল যে সবজি এখানে আছে সবগুলোরই দাম বাড়তি গত দিনের চেয়ে। এখন কোনো আবহাওয়া খারাপ নাই, অথচ জিনিসের দাম লাগামহীন, পর্যাপ্ত সাপ্লাই আছে। এক সপ্তাহে খুলনার বাজারে জিরা প্রতি কেজিতে 100 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 900 টাকায়। আদা গত সপ্তাহে কেজিতে 200 টাকা বিক্রি হলেও এই সপ্তাহে মিলছে 220 টাকায়। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানী সহ দেশের 8 বিভাগেই বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। 2-1 জায়গায় বৃষ্টি হলেও এই পরিস্থিতি রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে সোমবার সারা দেশে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয় চলমান তাপপ্রবাহে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সাথে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরমে হতে পারে অস্বস্তি। পরে 19 মে সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর 20 থেকে 23 মে সারা দেশেই কম বেশি বৃষ্টি হতে পারে। এরপর ধীরে ধীরে আবারও বাড়তে পারে তাপমাত্রা।
তবে এখনও তীব্র তাপপ্রবাহের কোনো শঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা। আগামী কালকের পর থেকে বিশেষ করে 19 তারিখের পর থেকে এই চলমান তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হতে পারে। প্রথম দিকে 19 তারিখে হয়তোবা সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগে তাপমাত্রা কিছুটা কমে ওখানে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং সেই সাথে 20 তারিখ থেকে আমরা আশা করছি যে সারা দেশেই যে চলমান তাপপ্রবাহ সেই তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হয়ে যেতে পারে। দেশের জনসংখ্যার 23.5% ভুগছে উচ্চ রক্তচাপে। 4 কোটিরও বেশি মানুষ এই রোগে ভুগলেও 50%ই জানেন না তারা এই রোগে আক্রান্ত। সরকারের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্য মতে 36% রোগী ওষুধ সেবন করলেও 86 ভাগেরই নিয়ন্ত্রণে নেই রক্তচাপ। ফলে বাড়ছে হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকলের মতো শারীরিক জটিলতা। হৃদরোগ ইনস্টিটিউটের 15 নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন মোহাম্মদপুরের বাসিন্দা 47 বছর বয়সী আসলাম। উচ্চ রক্তচাপের ওষুধ সেবনে অনিয়ম করায় গত সপ্তাহে হার্ট অ্যাটাক করেন। পাশেই চিকিৎসা নিচ্ছেন কামরাঙ্গীচরের বাসিন্দা হাবিবুর রহমান। কখনো প্রেসার মাপেননি। আক্রান্ত হওয়ার পর জানতে পারেন তিনি ভুগছেন উচ্চ রক্তচাপে। নিচে 110, 120 হয়ে যায়, উপরে 40, 50 আমার প্রেসার থাকে এরকম। কোনোদিন প্রেসার মাপি নাই আর দেখিও নাই বা ডাক্তারের কাছেও যাইনি। ওই স্ট্রোক করার পরে আর কি জানতাম। চিকিৎসকরা জানালেন হৃদরোগ নিয়ে অনেক রোগী ভর্তি হন যাদের রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। এ বিষয়ে সচেতন না হওয়ায় কারো কারো অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। প্রেসারের সূত্রে খেলো, আবার একটু কমে গেল, দেখা গেল 3 দিন ধরে খেলো না। এই যে কম বেশি হচ্ছে, একবার কমে আবার বাড়ে, এর মধ্যে উনি একটা কমপ্লিকেশন নিয়ে আসার চান্সটা অনেক বেড়ে যায়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে হার্ট, কিডনি সহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে জটিলতা সৃষ্টির আশঙ্কা থাকে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, উচ্চ রক্তচাপে ভোগার পরও যদি কেউ চিকিৎসা না করান, রোগ নিয়ন্ত্রণে না রাখেন, তাহলে অন্ধত্ব সহ বিভিন্ন প্রত্যঙ্গ অকার্যকর হতে পারে। কিডনি যত বিকল হচ্ছে তার প্রধান কারণ কিন্তু এই উচ্চ রক্তচাপ। এবং উচ্চ রক্তচাপ যেহেতু রক্তনালীর রোগ, শরীরের যেখানে রক্তনালী আছে সেখানেই প্রভাব ফেলে, রক্তনালীগুলোকে সংকুচিত করে ফেলে, বন্ধ করে ফেলে, যেগুলোকে আমরা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বলি। কাজে এক কথায় জীবনঘাতী। এবং সারা বিশ্বেই মোট মৃত্যুর 13% কিন্তু উচ্চ রক্তচাপ জড়িত জটিলতায় হয়ে থাকে। উচ্চ রক্তচাপ প্রতিরোধ করার জন্য খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটাতে হবে। আমরা যদি বেশি ফ্যাটি ফুড খাই, আমরা গরুর মাংস, খাসির মাংস এগুলো যদি বেশি খাই, এগুলো কমাতে হবে আগের থেকে। আমাদের ফাস্ট ফুড যেগুলো, এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। বর্তমানে দেশে 60 বছরের বেশি জনগোষ্ঠীর 49%ই ভুগছে উচ্চ রক্তচাপে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোটের মাঠে প্রচারণায় সরব প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশে চলছে গণসংযোগ ও পথসভা। বরিশালের হিজলায় চেয়ারম্যান পদে লড়ছেন আপন 2 ভাই আর চাচা ভাতিজা। এ নিয়ে ভোটারদের আগ্রহ তুমুল। চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় 2 চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে। আগামী 21 মে বরিশালের হিজলা ও মুলাদি উপজেলায় দ্বিতীয় ধাপের নির্বাচন। তবে সবার নজর হিজলা উপজেলায়। এই উপজেলায় 2 পরিবার থেকে প্রার্থী হয়েছেন 4 জন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বড় ভাই সুলতান মাহমুদ টিপু শিকদারের প্রতিদ্বন্দ্বী তারই ভাই উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আলতাফ মাহমুদ দীপু শিকদার। অন্যদিকে চাচা দিলওয়ার হোসেন ফারুক ঢালির বিপরীতে প্রার্থী তার ভাতিজা নুরুল ইসলাম রাজু ঢালি। হয়তোবা চাচা ভাতিজার সাথে একই মঞ্চে দাঁড়াবেন, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। দুজনে আমার ভাই, আমি দুজনের কাছে দুজনের সাথে কথা বলি, কোনো সমস্যা নেই। আমি চেষ্টা করতেছি দুজনকে এক করার। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নবীন প্রবীণের ভোটের লড়াই। প্রচারণায় ব্যস্ত সময় কাটালেও 2 চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক রুমি ও মকবুল হোসেন পাটোয়ারির বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ রয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ওনার বিরুদ্ধে 2টি ফৌজদারি মামলা রয়েছে। এ বিষয়ে আমার বিশ্বাস আমাদের নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখবেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও চলছে প্রার্থীদের প্রচারণা। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়েছেন কর্মকর্তারা। সকলের সহযোগিতা কিন্তু প্রয়োজন একটি অবাধ এবং সুষ্ঠু অংশগ্রহণমূলক একটি নির্বাচন সম্পন্নের জন্য। আমরা এই বিষয়ে প্রচারণা করছি এবং সকলের সহযোগিতা আমরা নিশ্চয়ই পাবো আমরা এই 21 তারিখের এই নির্বাচনে।
আগামী ২১ মে দ্বিতীয় ধাপে ভোট হবে ১৫৭টি উপজেলায়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরে মেঘনার চরাঞ্চলে কৃষকের ফসল লুট করে নিয়ে যাচ্ছে দস্যুরা। গত কয়েকদিন কৃষকদের ভয়ভীতি দেখিয়ে চরমেঘা থেকে প্রায় কোটি টাকার সয়াবিন নিয়ে গেছে তারা। ৩ বছর ধরে দুর্গম চরাঞ্চলে দস্যুদের উৎপাতে অতিষ্ঠ কৃষকরা মামলার পরও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় পরিবার নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন অনেকে। লক্ষ্মীপুর সদর উপজেলার দ্বীপ চরমেঘায় দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন ২ শতাধিক কৃষক। এবারও প্রায় ৫০০ একর জমিতে আবাদ হয়েছে সয়াবিন, বাদাম, ডাল, ধান সহ নানা ফসল। গত ৮ মে খেতে সয়াবিন তুলতে গিয়ে বিপাকে পড়েন চাষিরা। তাদের অভিযোগ, ভোলার রাসেল খাঁ, হালিম খাঁ, মিন্টু খাঁ নেতৃত্বে অর্ধ শতাধিক দস্যু কোটি টাকার ফসল লুট করে নিয়ে গেছে। রাসেল খাঁ, মিন্টু খাঁ, এরপরে দেখা গেছে হালিম খাঁ, এরপরে শাহজালাল রাহুল, রহিদুল্লাহ দিদার, এগুলো এরাই মানি এই মানুষের এইগুলো করতেছে। সোয়াবিন উঠাইতে আইসি, তারা আমাদের দূরে মারপিট করে তারা আমাদের চর থেকে দূর করে দিছে। মেঘাচর সহ অন্যান্য চরাঞ্চলেও গত ৩ বছর ধরে দস্যুদের আনাগোনা বেড়েছে। ফসল লুটের পাশাপাশি চাহিদা মতো চাঁদা না পেলে হাত পা কেটে নেওয়া থেকে হত্যার ঘটনাও ঘটছে সেখানে। দুর্গম চরে আইসা এরা বিভিন্ন সময় মানুষের হামলা মামলা দেয়। মিথ্যা মামলা এখন বর্তমানে আমাদেরও এলাকার কিছু সহযোগী লোক আছে দুশ্চরিত্র, এদের কারণে আজকে বর্তমানে আমরা লাঞ্ছিত হইতেছি। এসব ঘটনায় কয়েকটি মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে দস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ। যে ভূমি যার দখলে রয়েছে, যে যেখানে ফসল রোপণ করেছেন, উনি আপাতত এটা উত্তোলন করবেন। কেউ কারো জমি দখল বা বেদখলের দিকে যাবে না। যদি যায় সেটা শক্তি প্রয়োগ, চাঁদাবাজি বা আরও যে সমস্ত বিষয়গুলো আছে ফৌজদারি অপরাধ, আমরা সেই দিকে বিষয়গুলো গণ্য করব। মেঘনার অন্তত ২০টি চরে দস্যুদলের হামলা লুটপাটের ঘটনায় নিঃস্ব হতে হচ্ছে নিম্ন আয়ের এসব মানুষকে। জীবন জীবিকা আতঙ্কমুক্ত করতে পদক্ষেপ চান ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সেবার মান বাড়াতে নেটওয়ার্ক সম্প্রসারণ ও শক্তিশালী করতে বিনিয়োগ করছে টেলিকম অপারেটর রবি। এতে করে বেড়েছে ডেটা স্পিড ও ভয়েস কলের মান, কমেছে কল ড্রপের পরিমাণও। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে রবির চিফ টেকনোলজি অফিসার জানান, 4G গ্রাহক দ্রুত বাড়ায় চলতি বছরই 3G সেবা বন্ধ করা হবে। 5 কোটি 82 লাখ গ্রাহক নিয়ে দেশের দ্বিতীয় বৃহৎ মোবাইল অপারেটর রবি। তাদের 75% বেশি গ্রাহক ডেটা ব্যবহার করেন, যা মোবাইল অপারেটরদের মধ্যে সর্বোচ্চ। রবির প্রায় 4.5 কোটি ডেটা গ্রাহকের মধ্যে 3 কোটি 55 লাখই ব্যবহার করছেন 4G। নেটওয়ার্ক শক্তিশালী করতে চলতি বছরের প্রথম প্রান্তিকে নতুন 577টি 4G সাইট যুক্ত করেছে রবি। দেশের বিভিন্ন এলাকায় 5G প্রযুক্তির পরীক্ষা নিরীক্ষাও চালাচ্ছে টেলিকম খাতের প্রতিষ্ঠানটি। সম্প্রতি রবির হেডকোয়ার্টারে চিফ টেকনোলজি অফিসারের সঙ্গে কথোপকথনে জানা যায়, গ্রাহক সেবা বাড়াতে বিনিয়োগ অব্যাহত রেখেছে রবি। আমরা ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যাচ্ছি। গত বছর ডেটা ট্রাফিক ব্যবস্থাপনায় নেটওয়ার্কের সক্ষমতা বাড়াতে 2600 মেগাহার্টজের তরঙ্গ স্থাপন করা হয়েছে। এ সময় আরও 1000 টাওয়ার সাইট যুক্ত করেছি। প্রায় অর্ধেক সাইট এখন সৌর বিদ্যুতে চলে, যা বছরে 3000 টন কার্বন নিঃসরণ কমিয়েছে। নেটওয়ার্ক শক্তিশালী করার পরও ডেটা সার্ভিস ও ভয়েস কল নিয়ে গ্রাহকের অভিযোগ থাকার বিষয়ে রবির সিটিও জানান, টাওয়ারের রেডিয়েশন নিয়ে কোনো এলাকার মানুষের মধ্যে নেতিবাচক ধারণা থাকায় নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন করায় চ্যালেঞ্জ আছে। মানুষের অসচেতনতার কারণে কিছু এলাকায় টাওয়ার স্থাপনে বাধা আছে। তারপরও উদ্ভাবন ও নতুন প্রযুক্তিতে রবি তার গ্রাহক সেবা বাড়াচ্ছে। গত বছর রবির ডেটা নেটওয়ার্কে গতি বেড়েছে 130 ভাগ, আর ভয়েস কলের মানে উন্নতি হয়েছে 50 ভাগ। কল ড্রপ বেশিরভাগ এলাকায় 0.5 ভাগের নিচে নেমেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে রবি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে 1605 কোটি 50 লাখ টাকা। এ সময়ে 366 কোটি টাকা মূলধনী যন্ত্রে বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের LLB সনদ বিক্রির প্রতিবাদে ও স্থগিত হওয়া স্কুল অব ল চালুর দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
সকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সম্প্রতি 70,000 টাকা দিলে একদিনে মেলে LLB সনদ। গণমাধ্যমে এমন সংবাদ প্রচার হলে বিক্ষুব্ধ হয়ে ওঠেন আইনের প্রোগ্রামের শিক্ষার্থীরা। মানববন্ধনে সনদ জালিয়াতির সাথে জড়িতদের শাস্তি এবং আইন প্রোগ্রামের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে 6 দফা দাবি তোলা হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। টি-20 বিশ্বকাপের মূল আসরে লড়াইয়ের আগে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ 28 মে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে 2 দলের লড়াই। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 9:30টায়। ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচ 1 জুন। তবে ম্যাচের ভেন্যু ও সময় এখনও নিশ্চিত করেনি ICC। প্রস্তুতি ম্যাচের আগে 21, 23 ও 25 মে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে টাইগাররা। সিরিজটি খেলতে এরই মধ্যে সেখানে পৌঁছেছে নাজমুল শান্তর দল। নেদারল্যান্ডস কিংবা নেপালকেও হালকাভাবে নিতে চান না টাইগারদের সহ অধিনায়ক তাসকিন আহমেদ। টি-20 বিশ্বকাপে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে ভালো কিছু উপহার দিতে চান এই স্পিড স্টার। ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজে না থাকলেও বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে তাসকিনকে পাওয়ার আশা ম্যানেজমেন্টের। বাংলাদেশ দলে একটা ম্যাচ খেলার জন্য মরিয়া ছিলাম, কারণ সবাই বলছিল যে আই এম ডান, আই এম ফিনিশড। মানে আমি আমার নিজের জন্য নিজের সাথে জিত করে একটা ম্যাচ খেলতে চাইছিলাম, যে আমি আরেকটা বার হলেও রেড অ্যান্ড গ্রিন পরবো। ইনজুরি আর অফ ফর্মের কারণে অনেকেই ধরেই নিয়েছিলেন ফুরিয়ে গেছেন তাসকিন। 2019 বিশ্বকাপের আগে মিরপুর স্টেডিয়ামে আবেগাপ্লুত তাসকিন এবার যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে টাইগারদের সহ অধিনায়ক। আমার জন্য দল পিছাইতে 2 দিন পরে দিছে, এটা অ্যাকচুয়ালি প্রাউড মোমেন্ট অ্যাজ এ প্লেয়ার। চেষ্টা করব এই সম্মানটার ভ্যালু দেওয়ার। কামব্যাক করার পথটাও সহজ ছিল না টাইগার স্পিড স্টারের জন্য। করোনা মহামারীতেও হাল ছাড়েননি, চালিয়ে গেছেন কঠোর অনুশীলন। এবার সময় এসেছে লাল সবুজ জার্সিতে দেশকে কিছু উপহার দেয়ার। আগের চেয়ে ইমপ্রুভ করছি, এক্সপেরিয়েন্সড হয়েছি। এত বছর বাংলাদেশ দলে খেলে যদি আমি এখন নিজেকে ইমপ্রুভ না করি, তাহলে আমি তার দেশের সাথে ক্রাইম করতেছি। সো আমার ইমপ্রুভমেন্ট করাটা খুবই নর্মাল বিষয় এবং করতেই হবে। টি-20 বিশ্বকাপ নিয়েও বেশ উচ্ছ্বসিত তাসকিন। কঠিন গ্রুপ হলেও দ্বিতীয় রাউন্ডে খেলতে আশাবাদী টাইগারদের সহ অধিনায়ক। যদিও প্রথম 2টা ম্যাচই বিগ ম্যাচ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা। আর টি-20 খুবই আনসার্টেনিটির খেলা, যে কাউকে হারাই দিতে পারে যে কোনো সময়। সো নেদারল্যান্ড, নেপালকেও এই জন্য লাইটলি নেওয়ার কিছু নাই, কারণ টি-20 খুবই মানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে টি-20। তো অবশ্যই আমরা যাবো ইনশাল্লাহ সেকেন্ড রাউন্ড। ইনজুরি নিয়েই বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তাসকিন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজে বিশ্রামে থাকলেও বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই স্পিড স্টারকে পাওয়ার আশা ম্যানেজমেন্টের। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।